বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ কিন্তু একদম বাংলার জন্য তোমাদের গল্প থেকে 15টা এসএকিউ প্রশ্ন, কবিতা থেকে 15টা এসএকিউ কোশ্চেন এবং প্রবন্ধ, যেটা হচ্ছে আমাদের বাংলা ভাষায় বিজ্ঞান, সেখান থেকে আমরা 15টা এসএকিউ কোশ্চেন, অর্থাৎ মোট 45টা এসএকিউ প্রশ্ন এবং তার উত্তর তোমাদের সামনে শেয়ার করছি। এবং আজ যে প্রশ্নগুলো তোমাদের শেয়ার করছি, আশা রাখছি এই 45টা প্রশ্নের মধ্যে একাধিক প্রশ্ন কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষায় হুবহু কমন পাবে। 1 নম্বর কথা। আর 2 নম্বর বিষয় হলো, যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি, যে 15টা করে প্রশ্ন হলেও এই 15টা একদিকে যেমন এসএকিউ রূপে পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে প্রবল, ঠিক একইভাবে এসএকিউ রূপে এই এমসিকিউ রূপেও কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নই তোমাদের ইম্পর্টেন্ট, অন্তত একবার শুনে রাখা প্রয়োজন। এবং আশা করব যে তোমরা এই প্রশ্নগুলো ইতিমধ্যে পড়ে ফেলেছো, তবুও আমার সঙ্গে একবার চোখের দেখা যদি তুমি দেখে যেতে পারো, তুমি উপকার পাবে, এটুকু শুধু বলতে পারি। চলো এবার আমরা সময় নষ্ট না করে মূল প্রশ্ন এবং তার উত্তরগুলো জেনে নিই। তার সঙ্গে উত্তরটা কিভাবে লিখবো সেটাও কিন্তু আমরা বুঝে যাব, একদম শর্টে এক বাক্যের মধ্যে কিভাবে উত্তরটা লিখবো। যেমন প্রথম প্রশ্ন, রত্নের মূল্য ঝুড়ির কাছে, রত্ন ও ঝুড়িকে কি লিখবো? আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে রত্ন হলো তপনের লেখা গল্প এবং ঝুড়ি হলেন তপনের নতুন মেশো। কিন্তু পারিবে কি, কার কি পারার কথা বলা হয়েছে? নদের চাঁদ নদীর প্রতি তার জন্মগত সহানুভূতি থেকে উপলব্ধি করেছিল যে মানুষের তৈরি বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার জন্য নদী বিদ্রোহ ঘোষণা করেছে। সে হয়তো ব্রিজ ভেঙে বা চুরমার করে তার প্রতিশোধ নেবে, কিন্তু তা আদৌ কতটা সম্ভব তা নিয়ে নদের চাঁদের মনেও প্রশ্ন দেখা দিয়েছে এবং সে বলেছিল তখন, কিন্তু পারিবে কি। পরবর্তী প্রশ্ন, আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না কে কি বুঝতে পারছে না। গল্পকথক ও তার সঙ্গীরা বুঝতে পারেননি হরিদার গম্ভীর ভাবনার কারণ কি। পরবর্তী প্রশ্ন, অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল। অপূর্ব কি বলেছিল? অপূর্ব বলেছিল যে শরৎচন্দ্রের লেখা পথের, উত্তরটা কিভাবে লিখবে? শরৎচন্দ্রের লেখা পরেরদবী গদ্যাংশে অপূর্ব সব্যসাচী মল্লিকের আপাদ মস্তক বারবার নিরীক্ষণ করে বলেছিল যে নিমাইবাবু যাকে খুঁজছেন উক্ত ব্যক্তিটি তিনি হতে পারেন না, তাই তাকে কিছু জিজ্ঞাসা না করেই অপূর্বের নিজের জামিনে তাকে ছেড়ে দেওয়া যেতে পারে। ওকে, পরবর্তী কোশ্চেন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে, কি লিখবে? অদল বদল গল্প থেকে গৃহীত উদ্ধৃতাংশে খাঁটি জিনিস বলতে একদিকে মায়ের স্নেহ এবং অন্যদিকে বন্ধুর প্রতি ভালোবাসাকে বোঝানো হয়েছে। মায়ের ওপর অগাধ ভরসা অমৃতকে তার বন্ধুর প্রতি সহৃদয় হতে সাহায্য করেছিল। পরবর্তী, এদিকে বাড়িতে তপনের নাম হয়েছে কি নাম? কবি, সাহিত্যিক এবং কথাশিল্পী। পরের প্রশ্ন, চমকে ওঠে ভবতোষ। ভবতোষের চমকে ওঠার কারণ কি? কারণ হরিদাই যে বিরাগী সেজেছিলেন তা জানার পর চমকে ওঠে ভবতোষ। পরের প্রশ্ন, তুমি তো ইউরোপিয়ান নও, বক্তাকে? বক্তা ছিলেন বর্মার একজন সাব ইন্সপেক্টর সাহেব। তাহাকে বিশ্বাস নাই। কাকে কি কারণে বিশ্বাস নেই? নদী যেভাবে ক্ষোভে ফুঁসেছিল তাতে কংক্রিটের তৈরি থামকেও ভেঙে দিতে পারে বলে মনে করেছে নদের চাঁদ, তাই নদীকে আর বিশ্বাস নাই। পরবর্তী কোশ্চেন, এতে দুজনেরই ভয় কেটে গেল। কাদের কিসের ভয় কেটে গিয়েছিল? অমৃত ও ইসাবের জামা ছিঁড়ে যাওয়ায় বাড়িতে যে বকুনি ও মারের ভয় ছিল সেই ভয় কেটে গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, এইসব মাল মশলা নিয়ে বসে, মাল মশলাগুলো কি? ছোট মেশোর মতে তপনের বয়সে অন্য কোনো ছেলেমেয়েরা গল্প লিখতে গেলে সেই সমস্ত গল্পের বিষয় হয় খুন, জখম, অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া। এই বিষয়গুলোকে ছোট মেয়ে মাল মশলা বলে অভিহিত করেছেন। পরবর্তী প্রশ্ন, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি উক্তিটির বক্তাকে? উদ্ধৃত উক্তিটি ছিল বিরাগীরূপী হরিদার। ক্ষণকালের জন্য আরম্ভ হইয়া উঠিল। কার কি আরম্ভ হয়ে উঠিল? রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল। সরি, আমি মিস্টেক করেছি বলতে। ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল। কার কি আরক্ত হয়ে উঠল? উত্তর হচ্ছে রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হয়ে উঠল। পরবর্তী প্রশ্ন, আমি তোর সঙ্গে লড়বো। বক্তাকে? বক্তা কার সঙ্গে লড়বে? বক্তা হলো ইসাব। ইসাব কালিয়ার সঙ্গে লড়বে। লাস্ট কোশ্চেন, সে প্রায় কাঁদিয়া ফেলেছিল। কে কেন কেঁদে ফেলেছিল? একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণ স্রোতধারা যখন শুকোবার উপক্রম হয়েছিল তখন নদের চাঁদ কেঁদে ফেলেছিল। কবিতা থেকে প্রশ্ন, আমাদের পথ নেই আর। আমাদের বলতে কবি কাদের কথা বুঝিয়েছেন? বিনষ্ট কালবেলায় দাঁড়িয়ে সর্বগ্রাসী যুদ্ধের সম্মুখে থেকে যে সমস্ত শুভ বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ যুদ্ধদাঙ্গা বন্ধ করে শান্তির বার্তা প্রচার করবেন, সেই সমস্ত মানুষদের কবি আমাদের বলেছেন। পরবর্তী প্রশ্ন, পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে। পক্ষীন্দ্রকে? পক্ষীন্দ্র হলো ঋষি কাশ্যপ ও তার স্ত্রী বিনতার পুত্র, অর্থাৎ পক্ষীরাজ ও বিশুর বাহন। রাম লক্ষ্মণ ইন্দ্রজিৎ কর্তৃক নাগপাশে আবদ্ধ হলে গুরুর বা পক্ষীন্দ্র এসে তাদের মুক্ত করেছিলেন।
এবার মহানিশার শেষে কি ঘটবে? মহাপ্রলয়ের পরে মহানিশার অবসান ঘটলে করুণ বেশে নতুন করে উষা অর্থাৎ প্রভাত এলে নবোদিত সূর্য তার হাসি ছড়িয়ে দেবে। পরবর্তী প্রশ্ন, জ্বলে গেল আগুনে, কি জ্বলে গেল? স্মৃতি বিজড়িত কবির মিষ্টি বাড়ি, গোলাপি গাছ, ছড়ানো করতলের মধ্যে পাতা, চিমনি ইত্যাদি সবই আগুনে জ্বলে গেল। পরবর্তী কোশ্চেন, নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, কারা কিভাবে কোথায় নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা? উত্তর হবে কি, আফ্রিকায় উপনীত মানুষ ধরার দল বর্বর লোভের দ্বারা প্রকাশ করলো আপন নির্লজ্জ অমানুষতা। পরবর্তী প্রশ্ন, অসুখী একজন কবিতাটির বাংলা তর্জমা কে করেছেন? উত্তর, নবারুণ ভট্টাচার্য। পরবর্তী প্রশ্ন, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহুকে, মহাবাহু হলেন রাবণের পুত্র ইন্দ্রজিৎ। পরবর্তী প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি শঙ্খ ঘোষের কোন মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? জলই পাষাণ হয়ে আছে। পরবর্তী প্রশ্ন, পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কারা? পঞ্চকন্যা হলেন চিতর রাজ রত্নসেনের দ্বিতীয় স্ত্রী পদ্মাবতী ও তার সখী ও তার 4 সখী যথা চন্দ্রপ্রভা, রোহিণী, বিজয়া এবং বিদুন্নলা। পরবর্তী প্রশ্ন, আসছে নবীন, নবীনের আসার উদ্দেশ্য কি? জীর্ণ জরাপ্রাপ্ত ভারতীয় সমাজকে তছনছ করে তাকে নতুন করে গড়বার জন্যই নবীনের আগমন। পরবর্তী প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটির পরিচয় দাও। মেয়েটি একদিকে যেমন কবির হাতে হাত রাখা অঙ্গীকারবদ্ধ জীবনসঙ্গী যাকে তিনি অপেক্ষায় রেখে চলে গিয়েছেন, অন্যদিকে এই মেয়েটি হলো দেশমাতৃকার মূর্ত প্রতীক। পরবর্তী প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে প্রাচ্যী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল। পরে কোশ্চেন, কি অদ্ভুত উধাও শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে? আগন্তুকের সাজসজ্জা কেমন ছিল? আগন্তুকের গা ছিল আদুর, তার উপরে একটা ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট একটা সাদা থান, মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, তাতে রয়েছে গীতা। পরবর্তী কোশ্চেন, দ্বাদশ রবির বন্যী জ্বালার ভয়াল তাহার নয়ন কাটায়, দ্বাদশ রবির পরিচয় দাও। দ্বাদশ রবি বলতে পুরাণে কথিত রুদ্র, সূর্য, মিত্র, ধাতা, ভগ, অর্জমা, বিবস্বান, ত্বষ্টা, বিশু, পূষা, বরুণ ও সবিতা। পরবর্তী কোশ্চেন, রক্তমুছি কবি কোথায় রক্ত মোছেন? উত্তর হচ্ছে গানের গায়ে। পরবর্তী তো আমরা প্রবন্ধ আমরা হারিয়ে যাওয়া কালিকলম থেকেই দিচ্ছি, বাংলা ভাষায় বিজ্ঞান থেকে আমরা এই মুহূর্তে শেয়ার করছি না। পরবর্তীতে আমরা এর আগেও বাংলা ভাষায় বিজ্ঞান থেকে শেয়ার করেছি, যাদের প্রয়োজন আছে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে দেখার, তারা চ্যানেল প্লেলিস্টে গিয়ে বাংলা ভাষায় বিজ্ঞানের যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো দেখে নিতে পারো। কারণ সাজেস্টিভ কোশ্চেন আমরা প্রবন্ধ এখান থেকেই করেছি, কারণ বেশিরভাগ ছাত্রছাত্রী এই প্রবন্ধটাকে বেশি ফেভার করে, যে কারণে, ঠিক আছে, কারণ ওখানে আরও বেশি প্রশ্ন, অনেক বেশি প্রশ্ন পড়তে হবে, এখানেও পড়তে হবে, কিন্তু তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এই কটা মনে হলো তাই শেয়ার করছি, ঠিক আছে। তো চলো, হারিয়ে যাওয়া কারিকলম থেকে মাত্র 15টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই কেন? লেখক শ্রীকান্ত কাজ করতেন একটি সংবাদপত্র অফিসে এবং সেখানেই একমাত্র তিনিই কলমে লিখতেন, বাকি সকলেই লিখতেন কম্পিউটারে, তাই কারো হাতে কলম থাকতো না। দ্বিতীয় প্রশ্ন, একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যায় তবেই বিপদ, কি ধরনের বিপদের কথা বলা হয়েছে? লেখক শ্রীকান্তের অফিসে তিনি ছাড়া সকলেই কম্পিউটারে লিখতেন, কলম নিতে ভুলে গেলে কলম পাওয়ায় ভার ছিল, আর পেলেও তাতে তিনি লিখে সুখ পেতেন না। পরবর্তী প্রশ্ন, কালগুনে বুঝিবা আজ আমরাও তাই, বক্তব্যটি পরিস্ফুট করো। কি কারণ এটা লেখকের লেখালেখির অফিস, অথচ কলম নেই, তাই কালি নেই, কলম নেই বলে আমি মুন্সি, প্রবাদটির মাধ্যমে তিনি বলতে চেয়েছেন যে আমরাও যেন তাই অনুসরণ করছি। পরবর্তী প্রশ্ন, বড়রা শিখিয়ে দিয়েছিলেন, বড়রা কি শিখিয়ে দিয়েছিলেন? লেখকরা ছোটবেলায় বাঁশের কঞ্চি দিয়ে কলম বানাতেন এবং বড়রা তখন কলমের মুখটা সরু করার সঙ্গে সঙ্গে চিরে দেওয়ার কথাও শিখিয়ে দিতেন, কালি যাতে চুইয়ে পড়ে। পরবর্তী প্রশ্ন, প্রাচীনদের কালি তৈরি প্রসঙ্গে অভিমত কি ছিল? প্রাচীনরা তিল, ত্রিফলা আর শিমুল ছাল ছাগলের দুধ ফেলে লোহার পাত্রে রেখে অন্য একটি লোহার খুন্তি দিয়ে উপকরণগুলি ঘষে কালি বানাতেন। পরবর্তী প্রশ্ন, লেখক ভারতে না জন্মে যদি প্রাচীন মিশরে জন্মাতেন তবে কি করতেন? তবে নীল নদের তীর থেকে নলখাগড়া ভেঙে সেটাকে বোতা করে তুলি কিংবা চুচালো করে কলম বানাতেন। পরবর্তী প্রশ্ন, কলম সেদিন খুনিও হতে পারে বই কি? বক্তব্যটির স্পষ্ট করো। কি লিখবে? খ্রিস্টের জন্মের আগে রোমের অধীশ্বর জুলিয়াস সিজার ব্রোঞ্জের কলম বা স্টাইলাস দিয়ে কাশকাকে আঘাত করেছিল, সে কথাই এখানে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, পালকের কলমও আর চোখে পড়ে না, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে পালকের কলম সম্পর্কে কি জানা যায়, অথবা কুইল কি? যে প্রশ্নে আসুক না কেন একই উত্তর লিখবে, যে পালকের কলমের ইংরেজি নাম হলো কুইল। কার্জন বাঙালি সাংবাদিকদের ইংরেজি দেখে নাম দেন বাবু কুইল ড্রাইভার্স, এখানে কুইল কেবল পুরনো দিনের ছবিতেই দেখা যায়। পরবর্তী প্রশ্ন, যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো, কোন যন্ত্রের কথা বলা হয়েছে? পালককে কেটে কলম বানানোর জন্য সাহেবরা একটা ছোট্ট যন্ত্র বের করেছিল, যার মধ্যে পালক ঢুকিয়ে চাপ দিলেই তৈরি হয়ে যেত কলম, সেই কথাই বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, লেখক কোথা থেকে তার জীবনের প্রথম ফাউন্টেন পেনটি কিনেছিল? তোমার কলেজ স্ট্রিটের এক নামী দোকান থেকে তার জীবনের প্রথম ফাউন্টেন পেনটি কিনেছিল।
এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। কোন নেশার কথা বলা হয়েছে? যে ফাউন্টেন, যে শৈলজানন্দের যে ফাউন্টেন পেন সংগ্রহের নেশা ছিল, সেই সংগ্রহের কথা, সেই নেশার কথা বলেছে। ঠিক আছে। পরবর্তী, লেখক হাই স্কুলে পড়ার সময় কী ধরনের কালি ব্যবহার করতেন? হাই স্কুলে পড়ার সময় লেখক লাল নীল কালির ট্যাবলেট দিয়ে কালি বানাতেন। তাছাড়া দোয়াতে আর বোতলেও তৈরি কালি পাওয়া যেত। পরবর্তী কোশ্চেন, কিন্তু ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা। কার, কেন ইতিহাসে ঠাঁই পাকা? কারণ কম্পিউটারের যুগে কলমের সুদিন অবসান হয়েছে, তবে ইতিহাসে কলমের স্থান পাকা। পরবর্তী প্রশ্নে, সেই আঘাতের পরিণতিই নাকি তার মৃত্যু। কোন আঘাতের কথা বলা হয়েছে? বাংলা সাহিত্যের কঙ্কাবতী এবং ডমরুধরের স্রষ্টা তৈরলক্ষ্যনাথ মুখোপাধ্যায় নিজের হাতের কলম অসাবধানবশত বুকে বিঁধে মারা যান, সেই ঘটনার কথাই বলা হয়েছে। পরবর্তী কোশ্চেন, দোয়াত যে কত রকমের হতে পারে? প্রবন্ধে কত রকমের দোয়াতের কথা বলা হয়েছে? হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে মাটির দোয়াত, কাচের দোয়াত, কাঠের দোয়াত, কাঠ গ্লাসের দোয়াত, তারপরে তোমার পোর্সেলিনের দোয়াত, শ্বেত পাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার শিঙের এবং সোনার তৈরি দোয়াতের কথা বলা হয়েছে। দেখো, প্রশ্নগুলো কিন্তু আমি একদম যে খুব সহজ টাইপের এখানে তুলেছি সেটা নয়, একটু মিক্সার করে তুলেছি। তার পেছনে একটু যুক্তিও রয়েছে, যাতে তোমরা বইটাকে একটু খুঁটিয়ে পড়ার চেষ্টা করো। কারণ প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং ভেতর থেকে কিছু কিছু প্রশ্ন তুলে তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি উপকারে পাবে। আর এই প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করো, তার সঙ্গে বই তো অবশ্যই খুঁটিয়ে পড়বে, কারণ শর্ট কোশ্চেন এটা তোমাদের বুঝতেই হবে যে শর্ট কোশ্চেনের জন্য পাঠ্য বই পড়ার ওপরে ভালো পৃথিবীতে কিছু হতে পারে না। এটা হচ্ছে কিন্তু সবার আগে সকলকে স্বীকার করে নিতে হবে। এটুকু মাথায় রেখে যে কোশ্চেনগুলো আলোচনা করলাম, শুনলে আশা রাখি অনেকটা কাজে লাগবে। যদি পারি আরও কিছু সেট প্রশ্ন উত্তর তোমাদের সামনে খুব তাড়াতাড়ি তুলে ধরবো, যেটা তোমার উপকারে লাগবে। এই বলে আজকে আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।